ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। শহীদ উসমান হাদি নিয়ে কথা বলছি। তাকে নিয়ে কথা যেন শেষই হয় না। হাজার হাজার মানুষ তাকে নিয়ে কথা বলছেন, লক্ষ লক্ষ মানুষ তাকে নিয়ে কথা বলছেন। তার বক্তব্যগুলো বাজিয়ে শুনছেন সারা বাংলাদেশের মানুষ, সব জায়গায়, আনাচে কানাচে। কারণ আসলেই তিনি ছিলেনই এমন একজন মানুষ যাকে নিয়ে কথা বলা যায়, যার কথা শোনা যায়, যিনি উজ্জীবিত করেছিলেন লাখো কোটি মানুষকে। হ্যাঁ, হাদির জীবদ্দশায় আমরা হয়তো হাদিকে চিনতে পারিনি। হাদি বেঁচে থেকে যতটা না প্রাসঙ্গিক ছিলেন, মরে গিয়ে তার চাইতে অনেক অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক অনেক বেশি, মিলিয়ন টাইমস বেশি প্রাসঙ্গিক হাদি। তো একটি ছোট্ট নিজের জীবনের উদাহরণ দিয়ে শুরু করব। অনেক দিন আগের কথা, অনেক বছর আগের কথা। আমি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকছিলাম। একটি সুপার শপে ক্যাশিয়ার হিসেবে কাজ করছিলাম। আমাদের যেমন আছে স্বপ্ন, আগোরা, মিনাবাজার, নন্দন, এরকম একটি সুপার শপে কাজ করছিলাম ক্যাশিয়ার হিসেবে। তো একজন কাস্টমারকে আমি তার চেঞ্জ ফেরত দিলাম। তিনি যা কেনাকাটা করেছেন, একটা দাম এসেছে, টোটাল অ্যামাউন্ট। তিনি আমাকে একটা বড় নোট দিয়েছেন, তো তার যা ভাঙতি হয় চেঞ্জ, আমি সেটি তাকে ফেরত দিলাম। তো আমার ক্যাশ রেজিস্টারের ড্রয়ারে কোনো পেনি ছিল না। আমেরিকাতে একটি ডলারের ক্ষুদ্রতম অংশকে পেনি বলা হয়। আমি জানি আমার সাবস্ক্রাইবার্সরা এবং প্রিয় দর্শক শ্রোতারা জানেন, ইনকেস কারো যদি জানা না থাকে, পেনি বলা হয়। তো আসলে পেনি ডাক নাম, এটি প্যাট নেম বা লোকেরা প্রচলিত অর্থে পেনি বলেন। প্রকৃত অর্থে একটি ডলারের 100 ভাগের 1 ভাগকে 1 সেন্ট বলা হয়, বাট আমেরিকাতে কমনলি লোকেরা পেনি বলে। তো আমার ড্রয়ারে এরকম 1 সেন্ট বা পেনি ছিল না, আমার শেষ হয়ে গিয়েছে। তো আমি তাকে যা চেঞ্জ দিয়েছিলাম আমেরিকান লোকটিকে, সেখানে 1 পেনি কম ছিল, কারণ আমার কাছে ছিল না, আমি তাকে দিতে পারিনি। তো যা ছিল তা দিয়ে 1 পেনি কম তাকে বুঝিয়ে দিলাম, থ্যাংক ইউ স্যার। তা আমি ভেবেছি আমার কাজ শেষ, কিন্তু না, আমি দেখছি লোকটি দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছিল যেন আমার জন্য অপেক্ষা করছেন, আমাকে কিছু বলতে চান, কারণ ইতিমধ্যে অন্য কাস্টমার চলে এসেছে, আমি তাদের সার্ভ করছিলাম। তো একটু পর যখন আমার লম্বা লাইন ক্লিয়ার হলো, তিনি এগিয়ে আসলেন, মুখে হাসি রেখেই বললেন, ইউ ও মি আ পেনি। তুমি আমার কাছে 1 পেনি ঋণী। তখন আমি বললাম, ও আই এম সরি, আই র্যান আউট অফ পেনিজ অ্যাকচুয়ালি। সো আমার পেনি শেষ হয়ে গিয়েছিল, তাই আমি তোমাকে সেটি দিতে পারিনি। তখন তিনি বললেন, বাট ইউ ডিডন্ট টেল মি অ্যাবাউট দ্যাট। তুমি তো আমাকে সেই সম্পর্কে বলোনি কিছু। তা আমি ধাক্কা খেলাম মনে মনে, যে 1 পেনি, 1 পয়সা উনি বলছেন, তাকে কেন বলিনি? এটা কেমন মানুষ, কৃপণ মানুষ নাকি খুব? তো তখন তিনিই বলছেন আমার দ্বিধা ভেঙে দিয়ে, দেখো, ইটস নট অ্যাবাউট আ পেনি, ইটস অ্যাবাউট মাই রাইটস। তিনি বলছেন যে এটি পেনি নিয়ে না, বিষয়টি তোমার সঙ্গে আমার যে ইস্যুটি দাঁড়িয়েছে, সেটি পেনি এখানে মুখ্য বিষয় না, আমার রাইটস মুখ্য বিষয়। তিনি বললেন যে তুমি আমার রাইট ভায়োলেট করেছো, তুমি আমাকে বলনি। নেই তোমার কাছে, ভালো কথা, তুমি আমাকে বলতে পারতে যে আই এম সরি, আমার কাছে 1 পেনি নেই, আই র্যান আউট অফ পেনিজ, এই জন্য আমি তোমাকে পেনি দিতে পারিনি। আমি অ্যাকসেপ্ট করতাম, ইটস নট আ বিগ ডিল। খুব বড় ধাক্কা খেয়েছিলাম সেদিন, এবং অনেক বছর আগের কথা সেটি, কিন্তু আমি এখনো ভুলিনি, আমার সুস্পষ্টভাবে মনে আছে। অন্তত 25 বছর আগের কথা, আমি সেটি ভুলিনি। অর্থাৎ এই অ্যাডভান্সড কান্ট্রিগুলোতে লোকেরা অধিকারকে এইভাবে দেখে। আমি সাধারণ মানুষের কথা বলছি, কেউ আমার বক্তব্যকে অন্যভাবে নেবেন না। এখনই আপনারা বলবেন আমেরিকানরা ফিলিস্তিনে, গাজায় মুসলমানদের রাইটস নষ্ট করছে, ষড়যন্ত্র করছে, এগুলো সব ঠিক আছে। সেটি করছে আমেরিকান প্রশাসন, আমেরিকান সরকার, আমেরিকান ডিপ স্টেট। বাট আমি সাধারণ আমেরিকানদের কথা বলছি, তারা তাদের অধিকার সচেতন। শুধু আমেরিকান না, সবগুলো অ্যাডভান্স কান্ট্রিতে, এমনকি এশীয় অ্যাডভান্স কান্ট্রিতে যদি আমরা যাই,
শিল্পোন্নত যে দেশগুলো আছে, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, তাইওয়ান, এইসব দেশে গেলেও কিন্তু আমরা দেখব লোকেরা তাদের অধিকার সম্পর্কে সচেতন। তাহলে যেই জাতি অধিকার সম্পর্কে সচেতন, সেই জাতিকে কোনো স্বৈরাচারী শাসক শাসন করতে পারে না। আসলে শাসকরা স্বৈরাচারী হয়ে উঠবার চিন্তাই করতে পারে না, কারণ তারা ভয়ে থাকে। তারা ভাবে যে আমাকে ছুঁড়ে ফেলে দিবে এই দেশের নাগরিকরা, এই দেশের ভোটাররা। সেই ভয়ে তারা স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। তাই কোনো একটি দেশের, কোনো একটি জাতির ভালো শাসক পেতে হলে, ভালো সরকার ব্যবস্থা পেতে হলে, গুড গভর্নেন্স পেতে হলে তাদেরকে নিজেদের সচেতন হতে হবে, অধিকার সচেতন হতে হবে। তো আমরা না, আসলে একদমই না। প্রিয় দর্শক, আমরা একটু চোখ বন্ধ করে যদি কয়েকটি সিনারিওর কথা ভাবি, আমার আপনার সামনে সবসময় রাস্তাঘাটে, এখানে ওখানে, দোকানে অনিয়ম হচ্ছে, অন্যায় হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে কারো প্রতি, আমার সামনে হচ্ছে, আপনার সামনে হচ্ছে। আমরা কিন্তু মুখটি খুলি না, কারণ আমি মনে করি এটা তো আমার সঙ্গে না। রাস্তায় দেখা গেল রাস্তার মোড়ে কোনো স্কুল কলেজ গোয়িং মেয়েকে কেউ টিজ করছে, কোনো ইপটিজার, আমি আপনি কিন্তু অন্য গলি ধরি, ডানে বামে বাঁক নেই। কেন? আমি এই ঝামেলায় যাব না, এটি তো আমার কোনো ঝামেলা না, আমি মেয়েটিকে চিনি না পর্যন্ত, আমি কেন তার রেস্কিউতে এগিয়ে যাব? আমরা একবারও ভাবি না এই ঘটনাটি আমার পরিবারের কারোর সঙ্গে ঘটবে একদিন। তখন আমার বক্তব্য কী হবে? আমি কোথায় যাব? আচ্ছা, দোকানদারের সঙ্গে ঝামেলা হচ্ছে, দোকানদার আমার প্রতি অন্যায় করছেন, আমি প্রতিবাদ করলাম, আশেপাশে কেউ প্রতিবাদ করেনি, একই অন্যায়ের শিকার তারা হয়েছে, কিন্তু প্রতিবাদ করছে না, তারা মুখ বুজে সহ্য করছে, চলে যাচ্ছে, কিছুই বলছে না, বলছে ব্যাপার না, এটাও তো হয়ই, হতেই পারে। সরকারি অফিসে গিয়েছি, সেখানে দেখা গেল সরকারি অফিসার আমাকে লাইনে দাঁড় করিয়ে রেখে ব্যক্তিগত ফোনালাপ করছেন, তার ফোনালাপ শেষ হচ্ছে না, আমরা দাঁড়িয়ে আছি, বিরক্তি সহকারে দাঁড়িয়ে আছি, কিন্তু কিছু বলছি না। যখন তার ফোন শেষ হয়, আমরা কিন্তু তাকে চার্জ করি না, তাকে বলি না যে আপনি আমার সময় নষ্ট করেছেন, সরকার আপনাকে বেতন দেয় আমাকে সার্ভ করার জন্য, অফিস আওয়ারে আপনি ব্যক্তিগত কথা ফোনে বলতে পারবেন না। বলি কি কেউ? কজন বলেছি? আমরা কি ভাবি? এটা তো হয়ই, হতেই পারে। অর্থাৎ আমরা প্রচলিতে বিশ্বাসী, প্রচলিতে অভ্যস্ত, তাই আমাদের কিছু হয় না। এইভাবে ছোট ছোট বিষয় হজম করতে করতে, এইভাবে প্যানি সেন্টের বিষয়গুলো হজম করতে করতে আমাদের দিনের ভোট রাতে চলে গেছে। কেউ ভোট দেয়নি, কোনো মানুষ ভোট সেন্টারে যায়নি, গিয়েছিল কুকুর বিড়াল জাতীয় কিছু প্রাণী, ছাগলও গিয়েছিল, আমরা দেখেছি ভোট কেন্দ্রে, ছাগল, ভেড়া, কুকুর বিড়াল ঘুরে বেরিয়েছে হাসিনা আমলের 15টি বছর, আওয়ামী লীগের পতন পর্যন্ত, একেবারে টানা 15 বছর, কিছুটা বেশি শেখ হাসিনার আমলটায়। কোনো ভোট হয়নি 3টি নির্বাচনে, কেউ ভোট দেয়নি। আমি এই দেশেই ছিলাম, আমি কবে সুযোগ পেয়েছিলাম ভোট দিতে সেই 3টি নির্বাচনে? তাই আমাদের ভোটাধিকারের মতো বড় একটি অধিকারকে কেড়ে নিয়েছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এর আগে বিএনপিও নিয়েছে, 1-2বার চেষ্টাও করেছে কম বেশি, কেউ তুলসী পাতা না, কেউ দুধে ধোয়া না। বাট আওয়ামী লীগ যেটি করেছে, সর্বকালের সীমা ছাড়িয়ে গিয়েছে। ফর 3 কনসিকিউটিভ ইলেকশনস, পরপর 3টি নির্বাচনে আমাদের ভোটাধিকার হরণ করেছে সেই হাসিনা নামক পিশাচ এবং মনস্টার। কিন্তু আমাদের কিছু হয়নি, আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারিনি, কারণ আমাদের নেতা বলেছেন, আমাদের বর্ষিয়ান নেতা, আমরা তাদেরকে সম্মান দিয়ে কথা বলি, বর্ষিয়ান নেতা, অভিজ্ঞ নেতা, জাদরেল, পোর খাওয়া, রাজপথের সৈনিক, এসব নানা অভিধায় তাদেরকে অভিষিক্ত করি, যা নিতান্তই শব্দ দূষণ এবং শব্দের অপচয়। সেই নেতারা বলেছেন বিবৃতি দিয়ে পাবলিকলি, জানের ভয়ে দাঁড়াইতে পারি নাই বাবা, দাঁড়াইতে আমারও ইচ্ছা করছিল, জানের ভয় তো সবারই আছে, জানের ভয় করলে মান তো আর থাকবে না। তো এই হলো আমাদের অবস্থা। আর এই অসচেতন মানুষদের ভিড়ে আমরা যারা আধমরা শুরু করেছিলাম, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। একজন মানুষ এসেছিলেন ক্ষণজন্মা, সেই মানুষ শরীফ ওসমান বিন হাদি, যাকে আমরা সবাই হাদি বলে ডাকছি, যদিও হাদি তার বাবার নাম, তার নামটি সেটি ইঙ্গিত করে, তার নাম দ্বারায় আসলে শরীফ ওসমান, তার মূল নামটি, সেটি কিন্তু হারিয়ে গেছে। আমরা তাকে এখন সবাই হাদি বলছি, হাদিই ঠিক আছে, কারণ এটি এখন গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। তো শহীদ হাদি
ছিলেন ব্যতিক্রম, দাঁড়িয়েছিলেন সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে। কোনো উচ্চ বংশ থেকে আসেননি তথাকথিত, ব্লু ব্লাড না, আভিজাত্যের প্রতীক ছিলেন না তিনি, কোটিপতি ছিলেন না, লাখপতিও ছিলেন না, সাধারণ জীবনযাপন করতেন। ছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পড়াতেন, ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। তাহলে আমরা যারা বড়াই করি, আমরা অনেকে নাক ছিটকাই, ও মাদ্রাসায় পড়েছে, কি আর শিখেছে, কি আর শিখবে। তাহলে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের অহংকার করি, বড়াই করি, আধুনিকতার বড়াই করি, আভিজাত্যের বড়াই করি, আমরা কোথায় ছিলাম? হাদি যা করে দেখালেন, যা করতে পারলেন মাদ্রাসা থেকে এসে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তো তা করতে পারলো না, পারেনি। হ্যাঁ, কেউ হয়তো বলবেন জুলাই যোদ্ধা তো সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানছি, সেটি আরেকটি প্রেক্ষাপট। হাদি নিজেও জুলাই যোদ্ধা, কিন্তু জুলাই যুদ্ধের বাইরে এসে জুলাই যুদ্ধোত্তর সময়ে হাদি যা করলেন, হাদি যা দেখালেন, অল্প সময়ে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। হাদি তার কয়েকজন সহযোগীকে, অনুসারীকে বলেছিলেন যে চলো আমরা, এটি আমি জুলাই যুদ্ধ পরবর্তী 5 আগস্ট পরবর্তী সময়ের কথা বলছি, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়। আমি একটি সাক্ষাৎকার থেকে জানলাম, আর যে কিবরিয়া সাক্ষাৎকারে হাদি বলছিলেন যে 30-35 জনের মতো হাদির অনুসারী, ফলোয়ার্স। তো হাদি তাদের আহ্বান জানালেন যে আমরা ইনকিলাব মঞ্চ ব্যানার নিয়ে আমরা শাহবাগে দাঁড়াবো। কারণ হাদি চাইছিলেন যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়টিতে, হাদি মেনশন করেছিলেন যে তার ধারণা ছিল বড় দলগুলো বিএনপি এবং জামায়াত ইসলাম, তখন এনসিপির জন্ম হয়নি। তো হাদি বলছিলেন যে আমি চাইছিলাম, আমি ভাবছিলাম তারা হয়তো সাংস্কৃতিক কর্মকাণ্ড করে শাহবাগে জুলাই যুদ্ধকে, জুলাই অভ্যুত্থানকে জাগ্রত রাখবেন, কিন্তু তাদের কারো মধ্যে সেই চেতনা, সেই চিন্তা দেখা গেল না। কারণ কালচারাল চেতনা তাদের মধ্যে কখনো ছিলই না। আসলে সাংস্কৃতিক চেতনা, সাংস্কৃতিক জাগরণ, এই বিষয়গুলো ছিল না, খুবই সীমিতভাবে ছিল। হ্যাঁ, কেউ হয়তো বলবেন বিএনপি তো সংগঠন আছে, তাদের জাসাস আছে, খুবই সীমিত, দলকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক, স্থানকেন্দ্রিক, স্থানিক। তো হাদির চিন্তা এরকম ছিল না। তো হাদি যখন দেখলেন যে কোনো কালচারাল অ্যাক্টিভিটিস হচ্ছে না, হাদির ভয় ছিল যে জুলাই অভ্যুত্থানের কথা কি মানুষ ভুলে যাবে, এটাকে তো জাগিয়ে রাখতে হবে। তাই হাদি 30-35 জন লোককে যখন বললেন চলো আমরা শাহবাগে যাই, ইনকিলাব মঞ্চের ব্যানারে আমরা দাঁড়িয়ে থাকি, আমরা গান গাই, আমরা কবিতা আবৃত্তি করি, আমরা মানুষকে জাগ্রত রাখি, মানুষকে উজ্জীবিত করি, তার অনুসারীরা লজ্জা পেয়েছিলেন। হাদি বললেন তিনি লক্ষ্য করছিলেন তারা লজ্জা পাচ্ছে, তারা মুখ লুকোচ্ছে। কেন? 30-35 জন মানুষ, মিডিয়া বলবে ওরা 6 জন। সিনিয়র সাংঘাতিক মাসুদ কামাল বলছিলেন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে নিয়ে তথা জুলাই যোদ্ধাদের নিয়ে, যে ওরা তো অল্প কয়েকজন, 6 জন, উত্তরায় 6 জন বাড়িয়েছে মিছিল নিয়ে। তো এরকম 6 জন, 9 জন, 35 জন শোনার ভয় ছিল তাদের, সেই জন্য তারা লজ্জা পাচ্ছিলেন। কিন্তু হাদি তো লজ্জা পাবার লোক নন, তিনি হাদি তো প্রচলিতের বাইরের লোক। হাদি বলছিলেন দেখো এখানে কোনো লজ্জার কিছু নেই, কারণ আমরা কারণটি জানি, কি কারণে আমরা সেখানে দাঁড়াচ্ছি, কেন দাঁড়াচ্ছি, আমাদের লক্ষ্য সুস্পষ্ট, উদ্দেশ্য পরিষ্কার। আমরা 35 জনই যথেষ্ট, কারণ আমাদের উদ্দেশ্য ভালো, কোনো খারাপ উদ্দেশ্যে আমরা সেখানে দাঁড়াচ্ছি না। যদি আমাদের এই মিছিলে, এই সমাবেশে লোক না বাড়ে, লোক না আসে, যদি আমরা 35 জনই থেকে যাই, তাহলে আমরা ধরে নেব এটি মানুষের ব্যর্থতা, জনগণের ব্যর্থতা, জনগণ আমাদের ধারণ করতে পারেনি, আমরা ঠিক জায়গায় ছিলাম, ঠিক বক্তব্য প্রচার করছিলাম, আমরা ঠিক ছিলাম, কেউ না আসলেও। এইভাবে হাদির অনুসারীরা উজ্জীবিত হয়েছিলেন এবং তারা সেখানে গিয়ে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে তারা যখন বক্তৃতা, ভাষণ, কবিতা আবৃত্তি শুরু করলেন, তখন শত শত হাজার হাজার মানুষ সেখানে হয়েছিল। পরবর্তী ঘটনাগুলো প্রিয় দর্শক আপনারা অনেকে লক্ষ্য করেছেন, ইনকিলাব মঞ্চ কিভাবে ছাত্র জনতাকে উজ্জীবিত করেছিল শাহবাগের মোড়ে। তো এই যে বিশ্বাস, যেটিকে আমরা আত্মবিশ্বাস বলি, কোথায় পেলেন হাদি সে আত্মবিশ্বাস? গ্রাম থেকে উঠে আসা একটি ছেলে, গ্রাম থেকেই বলবো আমি, ঝালকাঠি একটি জেলা শহর। হাদি ঝালকাঠি শহরেরও লোক না, ঝালকাঠি জেলার আন্ডারে নলছিটি উপজেলার লোক। পড়েছেন ঝালকাঠিতে একটি বিখ্যাত মাদ্রাসায়, যেই মাদ্রাসা নিয়ে আলাদা করে এপিসোড করতেই হবে আমাকে, আমাদের জানা দরকার সেই মাদ্রাসাটি সম্পর্কে। তো আত্মবিশ্বাস, হাদি ছিলেন আত্মবিশ্বাসী বলিয়ান। হাদি তাই বলতেন যা বিশ্বাস করতেন। তাই হাদি ছিলেন
সাহসে, সৎ সাহসে বলিয়ান, আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা, যা আমাদের অনেকের পক্ষে হওয়া সম্ভব হয়নি। কেন হয়নি? কারণ আমরা তা বলি না, আমরা যা বিশ্বাস করি। আমরা যা বিশ্বাস করি তা বলতে পারি না, সাহস পাই না। আমরা তা বিশ্বাস করি না যা বলি, যেদিক থেকে বলি না কেন বিষয়টি। এটি অনেক অনেক আগের কথা। স্টেটসম্যান সোহরাওয়ার্দী একদিন বলেছিলেন, সোহরাওয়ার্দী যখন ঢাকার তেজগাঁও বিমানবন্দর ত্যাগ করেছিলেন করাচির উদ্দেশ্যে, তেজগাঁও বিমানবন্দরে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো করাচি চলে যাচ্ছেন, তো আমাদের রাষ্ট্রভাষা কি হবে, বাংলা হবে নাকি উর্দু হবে? তখন সোহরাওয়ার্দী এখানে বলেছিলেন বাংলাদেশে তেজগাঁও এয়ারপোর্টে যে বাংলা শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাই হবে রাষ্ট্রভাষা। সোহরাওয়ার্দী যখন কয়েক ঘন্টা পর করাচি গিয়ে অবতরণ করলেন, ল্যান্ড করলো সোহরাওয়ার্দীর বিমান, সেখানে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো ঢাকায় বলে এসেছেন কয়েক ঘন্টা আগে যে বাংলা শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, আপনি তো এখন পাকিস্তানে এসেছেন, পশ্চিম পাকিস্তানের করাচিতে আছেন, এখন আপনি কি বলবেন, আমাদের পাকিস্তানের ভাষা কি হবে? তখন সোহরাওয়ার্দী উত্তর দিয়েছিলেন, আই ডু নট সে হোয়াট আই মিন অ্যান্ড আই ডু নট মিন হোয়াট আই সে। তো ঠিক একইভাবে আমরা যারা সাধারণ প্রচলিত বিশ্বাস করি, প্রচলিত ভাঙতে চাই না, কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি, আমরা যা বিশ্বাস করি তা বলতে পারি না, সাহস পাই না বলতে। আমাদের বিষয়টি কিন্তু এরকম। বাট হাদি ছিলেন ব্যতিক্রম, তাই হাদি বেঁচে থাকবেন অনন্তকাল ধরে আমাদের মানস পটে। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।